জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর নিয়ে। কবিতার আসরে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কবিদের নিয়ে আলোচনা করতে। আজ আপনারা যার কবিতা শুনবেন তিনি হচ্ছে স্বপ্না। চলুন স্বপ্নার থেকে নতুন কিছু কবিতা শুনে নিই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো হচ্ছে গত একটি পর্বে আমাদের দর্শকদের কবিতা শুনিয়েছেন, আবার আমাদের জায়ানন্দিনীতে এসে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। গতবারও আমি বলেছি ভালো লাগছে। কবিতার মানুষ যেহেতু আমি, কবিতার কথা শুনলে তো আর বসে থাকতে পারি না। পড়তে ইচ্ছে করে, আবৃত্তি করতে ইচ্ছা করে, শোনাতে ইচ্ছা করে। তো ভালো লাগছে। ধন্যবাদ জায়ানন্দিনীকে আমাকে আবার ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জায়ানন্দিনীতে আবার আসার জন্য। আজ তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটি কোন কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি? আজকে আমি প্রথমেই পড়তে চাচ্ছি সুবোধ সরকারের বেলুর কবিতাটা। এটা খুব স্পর্শকাতর একটা কবিতা। স্বামী বিবেকানন্দর সময় এই কবিতাটা দিয়ে অনেক কিছুই বোঝানো যায়, বোঝানো হয়েছিল। তো কবিতাটা ভালো লাগবে আশা করছি সবার। চলুন। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে কখনো সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কখনো কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতিপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেলেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। ধন্যবাদ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে। এবার তো বইমেলা শুরু হলো, তাই না? 25শে ফেব্রুয়ারি থেকে। বইমেলাতে যাওয়া হয়েছে এখনো? আমি এখনো পর্যন্ত সুযোগ পাইনি, তবে যাব ইনশাল্লাহ। আমার দুটি যৌথ কাব্যগ্রন্থ আসছে, তো এই বছর এসেছে, যাব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। চলুন তাহলে আমরা এই পর্যায়ে পরবর্তী কবিতাটি শুনে নিই। আচ্ছা, পরবর্তী কবিতাটি আমি একটু বলি। সামনে 8ই মার্চ নারী দিবস। আমি নারীদের, কন্যাদের নিয়েই একটি কবিতা সিলেক্ট করেছি, দেবাঞ্জন চক্রবর্তীর কন্যাদায়। শুনি। পথের পাঁচালী লেখার সময় হে বিভূতিভূষণ আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানার কোথাও আমি ছিলাম না। পরে কাহিনী জমানোর স্বার্থে সমালোচকদের পরামর্শে পাঁচালীর পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইন্দ্রিন ঠাকুরুনের কোল ঘেঁষে ছোট্ট বেড়াল শিশুর মতো মায়া মমতায় আমার পুচকে ভাই অপুকে ভরে দিতে। সে সময় দেশে খুব শিশু মৃত্যু ছিল, কন্যাদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর, পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনা নিয়ে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবেসেছে বেশি। পাঠককে চমকে দিয়ে কাঁদিয়ে হে বিভূতিভূষণ আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলেন। বড় হয়ে দুর্গা ঠিক কিরকম হবে তা আপনি একটুও ভেবে উঠতে পারেননি। আপনার পথের পাঁচালী শুধু
অপুরই পাঁচালী, দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরো পুষ্টি পায়। আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যাদায়। ধন্যবাদ। অসম্ভব সুন্দর দুটি কবিতা। প্রথম কবিতার সাথে এই কবিতাটি পুরোই ভিন্নধর্মী ছিল। জি, আমি একটু মেয়েদের নিয়ে, মানে নারী মেয়েদের নিয়ে পড়তে বেশি পছন্দ করি। আর আমার কাছে যে জিনিসগুলো খুব আছে না, যে একটা জিনিস পড়ার পরে হৃদয়কে খুব ছুঁয়ে যায়, ওই টাইপের জিনিসগুলো আমার কাছে পড়তে ভালো লাগে। এই যেহেতু আপনি দ্বিতীয় কবিতায় বললেন যে সামনে নারী দিবস, আপনার যে মানে কবিতা, তার সাথে সংসার, ছেলে মেয়ে সবকিছু মিলে কিভাবে? এটা তো বিশাল একটা ব্যাপার। এই ক্ষেত্রগুলোতে শুধু আমি না, আমি বলবো আমাদের দেশের যারাই এই ধরনের কাজগুলো করছে, তাদের সব বলে না, লোকচক্ষুর আড়ালে একটা বিশাল স্যাক্রিফাইস থেকে যায়। সেটা আমি যেমন আমার কর্মক্ষেত্র দিয়ে অনুভব করি, প্রত্যেকটা মেয়েই তাই করছে। এবং এখানে পরিবারের সাপোর্ট একটা অনেক বড় বিষয়। সেই সাপোর্টগুলো যদি আমরা ঠিকমতো পাই বা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দিতে পারি, তাহলে পথটা অনেক সুগম হবে বলে আমি আশা করি। আপনি আপনার নিজের মানে ক্ষেত্রে কি কি বাধার মধ্যে অতিক্রম করেছেন? হ্যাঁ, বাধা তো অবশ্যই আছে। যেহেতু সংসার করি, আমাদের জন্য তো সংসারটাই হচ্ছে আগে। তো এমনও দেখা যায় যে একটা প্রোগ্রাম রেডি হচ্ছি, বের হয়ে যাব, ওই মুহূর্তে একটা সাংসারিক ঝামেলায় জড়িয়ে যাই, বাধ্য হয়ে আমাকেই স্যাক্রিফাইস করতে হয়, প্রোগ্রামটাকে মিস করতে হয়, সংসারে সময় দিতে হয় বা পরিবারকে সময় দিতে হয়। পরে খুব আফসোস হয় যে পরিবারের জন্য বা এই কাজটা করার জন্য আমি নিজের ভালো লাগার কাজটা করতে পারিনি। তো এরকম একটু একটু অপূর্ণতা থেকেই যাবে। আচ্ছা, চলুন আমরা হচ্ছে আমাদের তৃতীয় কবিতাটি শুনে নেই। এবারও আমি একটু টাচি কবিতা পড়ব। আমাদের সমসাময়িক আমরা খুব খারাপভাবে ধর্ষণ নিয়ে, নারী নির্যাতন নিয়ে দেখছি, এবং এই জিনিসগুলো আমাকে খুব আহত করে। এটা সবাইকে আসলে। হ্যাঁ, তো সেখান থেকেই আমি রুদ্র গোস্বামীর মৃত্যুদণ্ড কবিতাটা পড়তে চাচ্ছি। বরং আর একদিন ডেকে পাঠান আমাকে, আমার ভিখিরির মতো পাতা হাতে তুলে দিন আরো কিছু প্রশ্ন অথবা বিস্ময়। আমাকে জিজ্ঞেস করতে বলুন, তখন কটা বাজে, কজন ছিল? আমার উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে, ওরা সেদিন ঠিক কি পোশাক পরেছিল? শরীরের কোথায় কোথায় ছুঁয়েছে, কোথায় আছে কামড়ের দাগ? সরকারি উকিল জিজ্ঞেস করুক, ঠিক কতক্ষণ পর পর ওরা আমার উপর চড়াও হয়েছে। প্রকাশ্যে আমার আঘাতের চিহ্ন দেখুক দুজন মহিলা কনস্টেবল। ধর্মগ্রন্থে হাত রেখে একজন ঘুষখোর অফিসার আরো একবার বলুক, যাহা বলিব সত্য বলিব। তারপর পোশাকের অজুহাত আর রাতে একা বাড়ি ফেরার অপরাধে সরাসরি আমাকে শুনিয়ে দিন ফাঁসির সাজা। এই কোর্টরুম সাক্ষী রেখে বলছি, ততদিন আমি আত্মহত্যার মতো নিকৃষ্ট কোনো পাপ করব না। বিচারের নামে 2 বছরে 200 বার মরেছে মাননীয় ধর্মাবতার। মেয়ে জন্মের অপরাধে এবার আমাকে একটা নির্দিষ্ট মৃত্যুদণ্ড দিন। ধন্যবাদ। এই ব্যাপারটা নিয়ে আসলে বলার কিছু নেই। প্রতি বছর আমরা কোনো না কোনো ভাবে বলি বিচার চাই, বিচার চাই, কিন্তু সেই বিচারের আসলে করে আবার একটা ঘটনা ঘটে। লজ্জা লাগে নিজের কাছে। নিজের যখন ছোট ছেলে মেয়েদের দিকে তাকাই, আসলেই লজ্জা লাগে যে আমার মেয়েকে আমি কতটুকু শিখাতে পারছি বা আমার ছেলেকে আমি কতটুকু বোঝাতে পারছি। বিষয়গুলো খুব টাচি। আমরা কবিতার মানুষজন অনেকবার এটা নিয়ে কবিতার মাধ্যমে অনেক ধরনের প্রতিবাদ করার চেষ্টা করেছি। দেখা যায় ওই কিছু সময় পরে না কিভাবে যেন হারিয়ে যায়, বিষয়গুলো আর থাকে না। আমরা এতক্ষণ কিছু কবিতা শুনলাম যেগুলো একদমই ভিন্ন ধর্মী, আমাদের সমাজের জন্য, সবার জন্য। সেক্ষেত্রে চলুন দেশের জন্য কিছু শুনি এবার। অবশ্যই, আমরা সবাই দেশ ভালোবাসি, এটা আমি অকপটে স্বীকার করি। এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 71, আমাদের স্বাধীনতা, আমাদের অহংকার। আমি যেখানেই কবিতা পড়ি চেষ্টা করি দেশের অন্তত পক্ষে একটা কবিতা পড়তে। আমাদের একদম নিপুণ ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের দেশ। তো সেখান থেকেই আমি
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতাটি পড়তে খুবই চাচ্ছি। দারুণ একটি কবিতা, চলুন শুনি। জি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে তো আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। অসম্ভব সুন্দর এই কবিতাটি, যখনই শুনি আসলে গায়ে কাটা দিয়ে যায়, অন্যরকম একটা অনুভূতি। বিষয়টাই আসলে সেরকম, আমরা যতই চাই না কেন ভুলতে পারি না, সেই বিষয়গুলো চলেই আসে আমাদের মাঝে। আমরা আপু আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেহেতু বললেন যে এই বছর আপনার বইমেলাতে একটি কবিতা সমগ্র বের হচ্ছে, তাহলে আমরা আমাদের শেষ কবিতাটি আপনার নিজের একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, চেষ্টা করি। আমার একটা মিষ্টি ভালোবাসার কবিতা শোনাতে চাই। আপনার যেহেতু কবিতাটা আপনার, আপনি কবিতাটা লেখার পিছনে যে গল্পটা, সেটা যদি দর্শকদের বলেন তাহলে আশা করি দর্শকদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, কবিতা তো যখন আমি বলে না, যে কবি কবিতা লিখে তার পিছনে ভালোবাসার বা অন্য ধরনের একটু টাচ থাকে। তো অনেক সময় দেখা যায় প্রিয় মানুষটা দূরে থাকলেও তার জন্য সে সবসময় কাছে থাকে, তারপর একটু দূরে চলে গেলে একটু হাহাকার হয়, মনের মধ্যে আলাদা রকম একটা অনুভূতি হয়, বা একটু ক্ষোভ হয়, রাগ হয়, বা অনেকে আছে প্রতারণার পরেও সেই মানুষটাকে ভুলতে পারে না। তো সেই বিষয়বস্তুটাকে সামনে রেখে আমার এই কবিতাটা হয়তো ভালো লাগবে, পড়ছি। আমার কবিতার নাম হচ্ছে আর ভালোবাসতে পারছি না। কোনো এক গধূলি বেলায় শহরের শেষ নিয়ন বাতিটা যখন জ্বলবে, সকল অপেক্ষার অন্ত টেনে আমার লোকান্তর প্রাপ্তি পূর্ণ হবে। চিরবিদায় নেবে আমার সকল চাওয়া পাওয়া। তুমি ঠিক বুঝে যাবে চোখের সামনে দিয়ে প্রস্থানে কত ভয়ঙ্কর আর্তনাদ থাকে। জীবিত কিংবা মৃতের আর্তনাদ নয়, সে আর্তনাদে অনুশোচনার তীব্র আঘাতে রক্তাক্ত হৃদয়ের করুণ আকুতি থাকে। সব কিছু পাল্টে দিতে ইচ্ছে করবে, সব কিছু বদলে দিতে ইচ্ছে করবে আবার শুরু থেকে শুরু হোক। কবি শূন্য আমার কবিতাগুলোর চিৎকারে ভারী হয়ে উঠবে শহরের আকাশ বাতাস।
ফুরিয়ে যাবে অপেক্ষায় জমতে থাকা না বলা কথাদের আমরণ অনশন। প্রাণহীন সব শব্দরা প্রাণহীন ছবিতে এক ফোঁটা হৃদস্পন্দনের আশায় পেরেক ঠুকবে ঘরের প্রতিটি দেয়ালে। এসব কিছু বোঝার পরও, এত সব কিছু উপলব্ধি করার পরও অনেক কিছুই তোমার কাছে থেকে যাবে চির অজানা। তুমি কখনো জানতেও পারবে না বুকে কি ভীষণ তীব্র ব্যথা নিয়ে হৃদয় নিংড়ে বলা যায়, আর ভালোবাসতে পারছি না। এমন ভয়াবহ মৃত্যুর পর কি আর কোনো মরণ হয়? তোমার নীরব জলশূন্য চোখ আর সে চোখের মায়া নিয়ে ওপারে অপেক্ষায় থাকবো আমি। ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটি কবিতা ছিল আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমিও আপনার মাধ্যমে জায়ানন্দিনীর সকল কলাকৌশলীকে প্রাণবন্ত ধন্যবাদ জানাতে চাই, যে আর স্পেশালভাবে জানাতে চাই এই জন্য যে আপনারা কবিতা নিয়ে কাজ করছেন। কবিতা আমাদের অত্যন্ত মর্মস্পর্শী একটা জায়গা। যারা বিশেষ করে কবিতা ভালোবাসেন, আমরা যেমন লিখতে, পড়তে, আবৃত্তি করতে ভালোবাসি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, একসময় দেখা যাবে এই জিনিসটা আস্তে আস্তে থেমে যাবে। তো সেই বিষয়টা আগাবে না। হ্যাঁ, তো সেই বিষয়টায় আপনাদের সাড়া পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অনেক শুভকামনা রইল জায়ানন্দিনীর জন্য। আশা করছি আপনার সাথে আমাদের ভবিষ্যতে আবার দেখা হবে। আমাদের দর্শকদেরকে আমরা আবার আপনার মাধ্যমে নতুন কোনো কবিতা শোনাবো। অবশ্যই। দর্শক শুনছিলেন স্বপ্নার কণ্ঠে কিছু কবিতা। আশা করছি আজকের কবিতাগুলো আপনাদের অনেক পছন্দ হবে। আমার খুব ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো কবিকে নিয়ে, তার কবিতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।